আচ্ছা, নাজমুল সাকিব কনফার্ম করছে সবকিছু ঠিক আছে। ওকে, সো আমরা এখন এখানের মধ্যে শুরু করি। তো আমরা কয়টা জিনিস একটু বাদ রাখছিলাম পার্টিকেল ফিজিক্স এর এগুলো এক্সপ্লেনেশনের থেকে। ফার্স্ট অফ অল বার্টোজিস এক্সপেরিমেন্ট। এখন বার্টোজিস এক্সপেরিমেন্টের মধ্যে কি হয় ব্যাপারটা খেয়াল করো, যে আইনস্টাইন সে একটা প্রেডিকশন করছিল অ্যাকর্ডিং টু হিজ থিওরি অফ রিলেটিভিটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরিফিন। তো এখন যেটা বলতেছিলাম যে বার্টোজি কি করছে, আইনস্টাইনের যে একটা প্রেডিকশন ছিল অ্যাকর্ডিং টু হিজ থিওরি অফ রিলেটিভিটি, যে কি জিনিস, নো ম্যাটার হাউ মাচ ইউ মেক সামথিং অ্যাসেলারেট, যে আমরা তো জানি কি, যে whenever there is an unbalanced force acting on an object তার কি হবে, অ্যাসেলারেশন হবে। কিন্তু এখানের মধ্যে সে দেখতেছে কি, সে দেখলো যে যতই তুমি একটা অবজেক্টকে, যতই তুমি একটা ছোট আসসালামু পার্টিকেলকে, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তো এখন তুমি একটা জিনিসকে যতই অ্যাসেলারেট করাও না কেন, সে কখনোই লাইটের স্পিডের বেশি স্পিড অ্যাটেইন করতে পারবে না। বেশির চেয়ে বেশি সে কি করবে, লাইটের স্পিড পর্যন্ত যাইতে পারবে, এর থেকে বেশি সে রিচ করতে পারবে না। কেন এটা হয়? এইখানের মধ্যে আমরা যে রিলেটিভিস্টিক ইফেক্টের ব্যাপারগুলি পড়ছিলাম, হ্যাঁ, রিলেটিভিস্টিক ইফেক্ট গুলো কি ছিল? রিলেটিভিস্টিক ইফেক্ট গুলো ছিল যে একটা হলো ম্যাস বেড়ে যায়, লেন্থ কমে যায়, এন্ড টাইমও আস্তে আস্তে ফ্লো করে, এরকম। সো তাহলে এই তিনটা জিনিস আমরা বলছিলাম যে রিলেটিভিস্টিক ইফেক্টের মধ্যে। এন্ড ম্যাসের ইনক্রিজের ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছিলাম, যে সাইক্লোট্রনের যেই সিনক্রোনাইজেশনের যে একটা ব্যাপার থাকে, যে কি হয়, whenever the particle reaches a speed comparable to that of the speed of light, তখন তার ম্যাসটা কি করে, ইনক্রিজ করা শুরু করে। বিকজ আমাদের mass of a particle is equal to its actual mass, m naught মানে কি, mass when the particle is at rest, মানে rest mass basically, divided by root over 1 minus v square by c square। তো এখন এখানের মধ্যে এই ইকুয়েশন ওয়াইজ আমাদের কি বের করা যায়, এই ইকুয়েশন ওয়াইজ এরকম আমাদের বের করা যায় যে ম্যাসের ভ্যালু ভেলোসিটির সাথে কি করে, ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে। যে এটা আমাদের এইখানের মধ্যে লাগছিল, এই যে এই জায়গায় ফ্রিকোয়েন্সির ইকুয়েশনে ম্যাসের ফর্মুলাটা বসাই দিলে, যে ম্যাসের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো বার্টোজি কাজটা কি করছে, সে এরকম ইলেকট্রনকে অ্যাসেলারেট করাবে, হ্যাঁ। তার মেইন ইন্টেনশনে হলো যে আইনস্টাইনকে ভুল প্রুফ করা, আর আইনস্টাইনের থিওরিটা ঠিক আছে নাকি এটা টেস্ট করা। ওকে, তো তাহলে সে কাজটা কি করবে, এনার্জি মাস্ট বি কনজার্ভড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এনার্জি মাস্ট বি কনজার্ভড। সো তাহলে তোমার যখনই নাকি কোন একটা চার্জড পার্টিকেলকে একটা সার্টেন পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে কি করা হয়, অ্যাসেলারেট করানো হয়, তো তাহলে সে কি একটা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছে, and that electrical energy will get converted to what, that electrical energy will get converted to কাইনেটিক এনার্জি, এটাই হওয়া উচিত। সো তাহলে যত তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দিবা তত তার কাইনেটিক এনার্জি বাড়বে। এখন নরমালি আমরা যেমন চিন্তা করি নিউটনিয়ান ফিজিক্সে, যে আমাদের নরমালি ব্যাপারটা কি হয়, ম্যাসটা কনস্ট্যান্ট থাকে, ম্যাস সচরাচর কি হয় না, চেঞ্জ হয় না, মেইনলি চেঞ্জ হয় কে, ভেলোসিটি। এটা লো ভেলোসিটির জন্য এটা ট্রু, দ্যাটস নট ফলস, যে এটা নরমালি কাইনেটিক এনার্জির ইনক্রিজটা মেইনলি কার জন্য হয়, ভেলোসিটির জন্য, রেগুলার ডে অবজেক্টের জন্য এরকম হয়। কিন্তু যখন নাকি ভেলোসিটিটা খুব বেশি বেড়ে যায় তখন কি হবে, ভেলোসিটিটা যখন নাকি অনেক বেশি বেড়ে যাবে তখন দ্য ভেলোসিটি স্টপস ইনক্রিজিং, কিন্তু এনার্জি তো কনজার্ভ রাখা লাগবে। সো তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি তো কাইনেটিক এনার্জির সমান হইতে হবে। সো তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, বাট স্টিল এনার্জি কনজার্ভড আছে। এটা কিভাবে পসিবল, অনলি ইফ দ্য ম্যাস ইনক্রিজেস, যে এখানের মধ্যে ভেলোসিটি তো বাড়তে পারতেছে না, যে ভেলোসিটি স্পিড অফ লাইটের থেকে বেশি হইতেছে না, তো তাহলে এনার্জি কিভাবে কনজার্ভ রাখতে পারবে, বাই ইনক্রিজিং দ্য ম্যাস। এন্ড সে এক্সপেরিমেন্ট করে দেখছে যে এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। যে নিচে আমাদের একটা গ্রাফ আছে, গ্রাফের জন্য এখানে আমরা দেখবো, যে দেখো মেইনলি তোমার এনার্জিটা হলো এরকম, যে কি হয় এই রিজিয়নটায় দেখো, এই কম ভেলোসিটির দিকে, ঠিক আছে। আর এনার্জি যখন নাকি কম তখন কি, তখন এই দুইটা গ্রাফ একটার সাথে আরেকটা মিশে যাইতেছে, মানে কি এই জায়গাটায় লো ভেলোসিটির জন্য আমাদের প্রেডিকশনটা ঠিক আছে, যে কাইনেটিক এনার্জি বাড়া মানে ভেলোসিটি বাড়তেছে, এমন একটা ব্যাপার। কিন্তু যখন নাকি আমাদের কাছটা কি হয়,
যখন নাকি আমাদের কাজটা হয় যে লাইটের স্পিডের কাছাকাছি চলে আসে, তখন কি আমাদের নরমালি চিন্তাটা কেমন বলো তো আরিফিন? আমাদের নরমালি চিন্তা হলো এরকম যে ভেলোসিটি উইল কিপ অন ইনক্রিজিং, ভেলোসিটি কনস্ট্যান্টলি এরকম বাড়তে থাকবে, এমন আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে জি আমরা ভাই। ফোর্স দিব, অ্যাসেলারেট করবে মানে ভেলোসিটি বাড়বে, আমাদের চিন্তা ভাবনা ছিল এরকম। কিন্তু ইন রিয়েলিটি বিহেভিয়ারটা এমন না। বিহেভিয়ারটা কেমন? প্রথমের দিকে বিহেভিয়ার ঠিকই মিলে, পরের দিকে বিহেভিয়ারটা এরকম ডেভিয়েট করে যায়, যে ভেলোসিটি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়, ভেলোসিটি আর বাড়ে না। ওয়াই দিস হ্যাপেন্স? এটা হলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়ে সে এক্সপ্লেইন করছিল যে কি, থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এক্সপ্লেইন করছিল যে নাথিং ক্যান এক্সিড দ্য স্পিড অফ লাইট। ওকে, ওয়ালাইকুম আসসালাম আরজু। সো তাহলে এইখানে বার্তোজির এই এক্সপেরিমেন্টটা করে সে এই কাজটাই করছে, যে সে কি করছে, সে এরকম লম্বা, অনেক লম্বা একটা লিনিয়ার অ্যাসেলারেটর, যে লাইন একটা কি লিনিয়ার অ্যাসেলারেটর, তো সে 15 মেগা ইলেকট্রন ভোল্টের একটা লিনিয়ার অ্যাসেলারেটর দিয়ে কি করছে, ইলেকট্রনকে অ্যাসেলারেট করাইছে। ঠিক আছে, ইলেকট্রনকে অ্যাসেলারেট করায় দেন সে ওইটার ভেলোসিটি এন্ড মাস, যে তার মোমেন্টামের চেঞ্জ কেমন কি আসছে, ওইসব জিনিসগুলো সে ইনভেস্টিগেট করছে। কেমন কাজ, এটা আমরা পরে দেখি কি বলতেছে। ফার্স্টে বলতেছে কি, one of Einstein's claims in his theory of relativity is that nothing can accelerate beyond the speed of light. So তাহলে আইনস্টাইনের এমন একটা ক্লেম ছিল বা এমন একটা প্রেডিকশন ছিল কি, কোনো কিছুই স্পিড অফ লাইট কে এক্সিড করতে পারবে না। মানে কি, this means that particles in accelerator must have a problem when they are already traveling close to the speed of light and then pass through a PD which should accelerate them beyond it. যে অ্যাসেলারেট করতে করতে স্পিড অফ লাইটের কাছে আসলো, তো এখন আরো যদি অ্যাসেলারেট করে তো তাহলে তো স্পিড অফ লাইটটা এক্সিড করতে পারা উচিত, তাই না? তো এক্সিড করতে পারে না কিনা এইটাই সে টেস্ট করতে গেছে, কে, বার্তোজি। যে in 1964 উইলিয়াম বার্তোজি demonstrated that at very high speeds particles deviate from the equation half mv square is equal to qv and never accelerate beyond the speed of light। যে সে কি করছে, particles deviate from the equation half mv square equal to qv and speed of light টাকে আর এক্সিড করে না। মানে কি, সে এটা অ্যাকচুয়ালি স্পিড অফ লাইট অর স্পিড অফ দ্য ইলেকট্রন অর দ্য পার্টিকেল দ্যাট ইজ বিং অ্যাসেলারেটেড ওইটা ক্যালকুলেট করছে বা তার কাইনেটিক এনার্জি দিয়ে কাজ করছে। কি করছে দেখো, by measuring the actual speed of electrons accelerated from a Van de Graaff generator and then determining their actual kinetic energy by colliding them with a target। যে কি করছে, ফার্স্টে ভ্যান ডি গ্রাফ জেনারেটর থেকে বের করা ইলেকট্রনকে অ্যাসেলারেট করে লাইন একের ভিতর দিয়ে নিয়ে যে একটা লিনিয়ার অ্যাসেলারেটরের ভিতর দিয়ে নিয়ে ইলেকট্রনকে অ্যাসেলারেট করাইলো, তার কাইনেটিক এনার্জি গেইন করাইছে। এখন কত কাইনেটিক এনার্জি পাইছে ওইটা সে একটা টার্গেটে হিট করে দেন ওই টার্গেটের মোমেন্টাম ইউজ করে সে ক্যালকুলেশনে কাজ করছে। কি করছে, and measuring the heat generated। তো তাহলে কাইনেটিক এনার্জি থেকে কতটুকু হিট পাইছে ওখানে থেকে সে কি করছে, কাইনেটিক এনার্জি বের করছে। তখন বার্তোজি কি করতে পারছে, Bartolozzi was able to show that energy added by the accelerating PD started to become more and more than the amount expected from half mv square। যে সে half mv square equation wise mass should remain constant, velocity must increase, এমন টাইপের। কিন্তু সে দেখলো কি, যে যতটুকু না কাইনেটিক এনার্জি বাড়ার সে এক্সপেকটেশনে অ্যাসেলারেট করাইছিল, যে আমি এতটুকু এরকম ফোর্স দিব সে এতটুকু কাইনেটিক এনার্জি গেইন করবে, কিন্তু সে দেখলোটা কি, সে দেখলো যে যতটুকু কাইনেটিক এনার্জি সে দিচ্ছে এর থেকে বেশি রেটে সে কাইনেটিক এনার্জি গেইন করতেছে, আর যত এক্সপেক্ট করছিল তার থেকে বেশি কাইনেটিক এনার্জি সে গেইন করতেছে। তো কাইনেটিক এনার্জি বাড়লো কই থেকে, বিকজ সে ম্যাসের চেঞ্জটাকে কনসিডারেশনে নেয় নাই আগে। সে আগে ভাবছিল যে ম্যাসটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু যা দেখলো কি, যে এখানে ম্যাসও বাড়া শুরু করছে। যে কি হয়েছে, these demonstrations showed that whilst the kinetic energy and momentum of particles can continue to increase without limit, যে kinetic energy will keep on increasing or the momentum will keep on increasing, but their speed does not। কাইনেটিক এনার্জি বাড়বে কিন্তু স্পিড বাড়বে না। হাউ ইজ দ্যাট পসিবল? মোমেন্টাম বাড়বে কিন্তু স্পিড বাড়বে না। হাউ ইজ দ্যাট পসিবল? only and only if the mass of the particle increases। তো এই জিনিসটাই বলতেছে এখানে, this can only happen
if the mass of a particle seemingly increases with its speed, যে সে যেই কাইনেটিক এনার্জিটা এক্সপেক্ট করছিল তার এক্সপেকটেশন তো ছিল যে ম্যাস তো চেঞ্জ হইতে পারবে না, ম্যাস কনস্ট্যান্ট থাকবে এমন ব্যাপার, কিন্তু ম্যাস অ্যাকচুয়ালি কি করে, ইনক্রিজ করে। সো এই ব্যাপারটা এখানে মধ্যে বলতেছে কি কি জিনিস, this apparent mass increase becomes significant কখন, at the speed in approaches the speed of light known as relativistic speeds। সো তাহলে বার্তোজি এক্সপেরিমেন্ট করে কি শো করছে, বার্তোজি এক্সপেরিমেন্ট করে শো করছে যে স্পিড অফ লাইট কে অ্যাকচুয়ালি এক্সিড করা পসিবল না, এন্ড সে আইনস্টাইনকে রাইট প্রুফ করছে। বেসিক্যালি সে এই ডেমনস্ট্রেশনটা করে সে প্রুফ করছে যে বার্তোজি এক্সপেরিমেন্ট করে দেখলো কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ এনার্জি ফুলফিল হইতেছে সব সময়, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম সব সময় ফুলফিল হইতেছে, কিন্তু ভেলোসিটি কখনো স্পিড অফ লাইট কে এক্সিড করতে পারতেছে না, বা স্পিড অফ লাইট কখনো পার্টিকেল গুলা রিচ করতে পারতেছে না, রিচ করলেও একদম জাস্ট কোনো মতো ভেলোসিটি রিচ করে এর থেকে বেশি আর যাইতে পারে না। কেন? বিকজ তখন তাদের ভেলোসিটি ইনক্রিজ করা বন্ধ করে দেয়, যে ভেলোসিটি এখানে এসে কি হয়ে যায়, এরকম কনস্ট্যান্ট হয়ে যায়। তো তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে কিন্তু মোমেন্টাম বাড়তেছে, কিভাবে পসিবল, যদি ম্যাস ইনক্রিজ করে। তো তাহলে বার্তোজি এই জিনিসটাই শো করছে, বুঝতে পারছো সবাই? রিলেটিভিস্টিক ইফেক্টের ব্যাপারটাই সে এখানে মধ্যে প্রুফ করছে যে at very 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 high velocities or speeds the kinetic energy keeps on increasing, the momentum keeps on increasing but the speed remains constant। তো তাহলে কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম কিভাবে বাড়বে, only and only if the mass increases। তো তাহলে বার্তোজি এটাই শো করছে রিলেটিভিস্টিক ইফেক্টের ব্যাপারটা, যে ভেলোসিটি বাড়লে বা রিলেটিভিস্টিক স্পিড রিচ করলে, রিলেটিভিস্টিক স্পিড মানে কি, when particles move close to the speed of light, so তখন কি হবে, the mass of the particles will increase। তো এটা ছিল ব্যাপার, সবাইকে বুঝতে পারছো এখন? তো এখন জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এই দুইটা জিনিস নিয়ে কি বলতেছে, এই যে সলিড কার্ভ আর ব্রোকেন লাইন। সলিড কার্ভটা হলো আমাদের কি, নিউটনিয়ান ফিজিক্স, যে নিউটনিয়ান ফিজিক্স এর মধ্যে ম্যাস ইনক্রিজের কোনো কাহিনী নাই, যে ম্যাস অলওয়েজ কনস্ট্যান্ট, এই কথাটা বলতেছে যে দ্য সলিড কার্ভ represents the prediction for v by c whole square according to Newtonian mechanics। এখন v by c whole square is equal to 2 into kinetic energy mass of electron into c square। এখানের মধ্যে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো তোমার কাইনেটিক এনার্জির তারা এখানের মধ্যে ফর্মুলাটা ইউজ করছে। এখন এটা হলো নিউটনিয়ান ফিজিক্স এর জন্য, যে ভেলোসিটি উইল কিপ অন ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা হয় না। অ্যাকচুয়ালি যখন নাকি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে কম ভেলোসিটি যখন কম ছিল তখন কোনো প্রবলেম নাই, ভেলোসিটি যখন কম ছিল তখন দুজনই সেম টাইপ অফ এগ্রিমেন্টে আছে, কিন্তু যখন নাকি ভেলোসিটিটা স্পিড অফ লাইটের কাছে চলে আসে তখনই ডেভিয়েশন শুরু হয়, কি হয়, ভেলোসিটি আসলে ইনক্রিজ করে না আগের মতো, দেন ইভেনচুয়ালি এক সময় এসে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, যে ভেলোসিটি আর বাড়ে না। তো এটা কে প্রেডিক্ট করছে, আইনস্টাইন প্রেডিক্ট করছে অ্যাকর্ডিং টু হিজ থিওরি অফ রিলেটিভিটি। সো তাহলে ওইটা থেকে এখন প্রুফ করা গেছে কি আইনস্টাইনের প্রেডিকশন অ্যাকচুয়ালি ঠিক আছে, যে কোনো কিছুই কি করতে পারবে না, স্পিড অফ লাইট কে এক্সিড করতে পারবে না, ঠিক আছে। তো এই ব্যাপারটা, তো এটা বলছে যে এই যে ড্যাশ লাইনটা কিসের, ড্যাশ লাইনটা হলো prediction for special relativity, যে v by c whole square is equal to 1 minus mass of electron into c square divided by mass of electron into c square plus kinetic energy whole square। তো এখানের মধ্যে ইকুয়েশন গুলো আমাদের জানার দরকার নাই, জাস্ট এখানের মধ্যে বেসিক্যালি আমরা দুইটা জিনিসের ডিফারেন্স দেখে রাখলাম, যে নিউটনিয়ান ফিজিক্স আর নিউটনিয়ান মেকানিক্স এক্সপেক্ট করতো কি ভেলোসিটি কিপস অন ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু না, অর নিউটনিয়ান ফিজিক্স ব্রেকডাউন করে কখন, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, তখন আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক ইফেক্টটা বড়ভাবে বোঝা যায়। আর নিউটনের যে লো ভেলোসিটির যে রুল গুলা ওগুলা কি করে না, হাই ভেলোসিটিতে আর ইউজ করা পসিবল না, বুঝা গেছে ব্যাপারটা? ভাইয়া আবার একটু বুঝাবে? নিউটন সে
রিলেটিভিটির ব্যাপারটা সে কনসিডারেশনে নেয় নাই, বা সে রিলেটিভিটির ব্যাপারটা জানতো না। কি হয়েছে, সে ভাবতো কি তুমি ফোর্স দিবা তার ভেলোসিটি সারা জীবনই বাড়বে, তো তাহলে স্পিড অফ লাইট কে এক্সিড করা পসিবল। নিউটন এইটাই ভাবছিল যে নিউটনিয়ান ফিজিক্স ওয়াইজ ভেলোসিটি ক্যান বি গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট। কিন্তু আইনস্টাইন সে বলে গেছে কি, আইনস্টাইন বলে গেছে যে স্পিড অফ লাইট কে কখনোই এক্সিড করা পসিবল না। তো এখন এই এক্সপেরিমেন্টের থ্রুতে কি দেখা গেছে, কে ঠিক? আইনস্টাইন। আইনস্টাইন। কেন? বিকজ স্পিড অফ লাইটের কাছাকাছি যখন লাইটের বেশি গেছে, কিছু যেতে পারে না ভাই, এই জন্য। হ্যাঁ, স্পিড অফ লাইটের কাছাকাছি যখন নাকি গেছে তখন কি হয়েছে, ভেলোসিটি আর বাড়ে নাই, কি হয়ে গেছে, ওটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো তাহলে নিউটনের ফিজিক্স আর নিউটনের ল গুলা কখন খাটবে না, স্পিড অফ লাইটের কাছাকাছি স্পিডে মুভ করলে পরে তখন আর নিউটনের ল গুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে দেখ কোয়ান্টাম ফিজিক্স, টাইম ট্রাভেল এগুলো কি ঠিক? কারণ তো ওগুলো কোয়ান্টাম যখন ফিজিক্স স্পিড, এর ওগুলা হলো আরো ডিফারেন্ট, কোয়ান্টাম ফিজিক্স এর ওগুলা আরো অন্যরকম। টেলিপোর্টেশন। ঠিক আছে, এটাই তো বলছি, নাহলে তো ভাই ওটার জন্য স্পিড অফ লাইট লাগবে না, এই জন্য আর কি। হ্যাঁ ওইটাই, ওগুলা জাস্ট থিওরি যে ওরকম করতে পারলে তাহলে টাইম ট্রাভেল করতে পারবে এমন টাইপের। আচ্ছা ভাই, এটা এমন কেন হলো? ম্যাস কেন বাড়তে থাকবে, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে কেন? এইটা রিলেটিভিটির ব্যাপারে, এটা ল নিয়ে আমাদের পড়তে হবে তখন। এটা ওর প্রেডিকশনটা, ওর স্পেশাল ল অফ রিলেটিভিটি, ওইটা কেন বলছে ওইসব ম্যাথমেটিক্স ওইটা আমাদের এখন নাই, বুঝতে পারছো? ওর আচ্ছা, প্রেডিকশনটা ঠিক ওর ল আছে। ওয়াইজ আসছে, এখন ওর ল হলো ওখানে আরো অনেকগুলা ক্রিটিক্যাল কতগুলি ম্যাথ করে করে সে তখন ওগুলা প্রেডিকশনে আসছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা জিনিস বাদ রেখে আসছিলাম, এই যে লার্জ হ্যাড্রন কলাইডার। এখন আমরা এই লার্জ হ্যাড্রন কলাইডারের এই জিনিসটা দেখবো, দেন আমাদের এই পার্টিকেল জু এর মধ্যে কয়েকটা রিঅ্যাকশনের টাইপ, যে কনজারভেশন ল গুলো অ্যাপ্লাই করে কিভাবে কি রিঅ্যাকশন গুলা বের করে, ওইসব জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টে লার্জ হ্যাড্রন কলাইডারের ব্যাপারটা দেখি কি বলছে। আচ্ছা, দ্য লার্জ হ্যাড্রন কলাইডার কি কি দেখবো এখানের মধ্যে? ডিসকাস দ্য রোল অফ দ্য লার্জ হ্যাড্রন কলাইডার ইন ফিজিক্স রিসার্চ। লার্জ হ্যাড্রন কলাইডারকে ইন শর্ট বলে LHC। ঠিক আছে, লার্জ হ্যাড্রন কলাইডারকে ইন শর্টে বলা হয় LHC, যে লার্জ হ্যাড্রন কলাইডার। আর আরেকটা কি, আরেকটা হলো এক্সপ্লেন ওয়াই হাই এনার্জিজ আর রিকোয়ার্ড টু ইনভেস্টিগেট দ্য স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। এটা আমরা আগেও জানতাম যে হাই এনার্জি হইলে পরে তখন ডি ব্রগলি ওয়েভলেন্থ ছোট হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ যত ছোট হবে তত ইজিলি আমরা কি করতে পারবো, কোন একটা কিছুকে স্টাডি করতে পারবো। ডি ব্রগলি ওয়েভলেন্থ যত কম আর যত ছোট, সে তত ছোট জিনিসকে ইনভেস্টিগেট করতে পারে। সো তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ ছোট বানানোর জন্য মোমেন্টাম বেশি করতে হবে, এন্ড মোমেন্টাম বাড়ানোর জন্য কি লাগবে, মোমেন্টাম বাড়ানোর জন্য উই নিড ভেরি হাই কাইনেটিক এনার্জি অর পার্টিকেল অ্যাসেলারেটর। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, at the organization ইউরোপিয়ান pour la recherche nucléaire, যে সার্ন বেসিক্যালি, এটা হলো ইউরোপিয়ান নাম। তো এখন এখানের মধ্যে এটা ইংলিশ নামটা কি, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর, সরি, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। দে হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য বিগেস্ট মেশিন ইন দ্য হিস্ট্রি অফ দ্য প্ল্যানেট আর্থ। যে তারা সবচেয়ে বড় এরকম একটা পার্টিকেল অ্যাসেলারেটর এখানের মধ্যে সেট আপ করছে। এই পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে তাদের করার ইচ্ছাটা কি, এই পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে তাদের করার ইচ্ছা হলো এরকম যে তারা যত হাই কাইনেটিক এনার্জি পসিবল তত হাই কাইনেটিক এনার্জি এরকম রিচ করতে চাবে, এমন টাইপের। যে কি জিনিস, দিস ইজ দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার LHC, a giant synchrotron। সো তাহলে একটা পার্টিকেল অ্যাসেলারেটর, যেটা আমরা সাইক্লোট্রনের পরে দেখছিলাম না, যে সিনক্রোনাইজেশনটা তো নষ্ট হয়ে যায়, তো তাহলে সিনক্রোনাইজেশনটা যেন নষ্ট না হয় এর জন্য আমরা কি করি, সিনক্রোট্রন ইউজ করি, যে ম্যাস ইনক্রিজ করলে ওইটাকে কম্পেনসেট করার জন্য আবার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়ায় দেওয়া হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়ায় দেওয়ার জন্য তখন আবার আমাদের কি করা লাগে, ওরকম সুপার কন্ডাক্টর ইউজ করতে হয়। আমরা ইউনিট 2 তে এই জিনিসটা দেখছিলাম, এই যে ইউনিট 2 এর মধ্যে আমরা এই জিনিসটা দেখছিলাম যে সুপার কন্ডাক্টিভিটি ব্যাপারটা কি ছিল, যে
এমন একটা কন্ডাক্টর যে নাকি কোনো রকমের রেজিস্ট্যান্সই অফার করবে না। তো তাহলে রেজিস্ট্যান্স অফার করবে না মানে কি, অনেক ইজিলি তার ভিতর দিয়ে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারবে, তাই তো? তো তাহলে তার ভিতর দিয়ে ইজিলি হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারবে এমন একটা কন্ডাক্টরকে আমরা সুপার কন্ডাক্টর বলি। তো তাহলে সুপার কন্ডাক্টর দিয়ে আমাদের লাভটা কি? সুপার কন্ডাক্টর কি করবে, সে বেসিক্যালি অনেক ইজিলি কারেন্টকে ফ্লো করতে দিবে। এখন আমরা ম্যাগনেটিক ফিল্ড কিসের জন্য ইউজ করব? সিনক্রোট্রনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি, তাহলে যেন সে কি করতে পারে, একটা সার্কুলার পাথে ঘুরতে পারে। তো তাহলে সার্কুলার পাথে ঘোরার জন্য অনেক স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে যেন আমরা ম্যানিপুলেট করতে পারি আর নিজেরা যেন কন্ট্রোল করতে পারি, আমরা কি ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ আমরা কিভাবে বাড়াইতে পারি? কারেন্টের অ্যামাউন্ট যদি বাড়াই দেই তো তাহলে ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ বেড়ে যাবে না, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ? ফারহান, জি ভাইয়া। তো তাহলে এই যে এখানের মধ্যে যেটা বলছিল ইউনিট 2 তে, যে ফর এক্সাম্পল স্ট্রং ম্যাগনেটস নিডেড ইন আ পার্টিকেল অ্যাক্সেলারেটর উইল অফেন বি সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটস। তো ইলেকট্রোম্যাগনেটদেরকে অনেক হাই অ্যামাউন্ট অফ কারেন্ট সাপ্লাই করার জন্য কি লাগবে, ওরকম সুপার কন্ডাক্টর বানাইতে হবে। আর সুপার কন্ডাক্টর বানানোর জন্য টেম্পারেচার কি করতে হয়, অনেক কমায় আনতে হয়। টেম্পারেচার কমায় আনলে কি হবে, টেম্পারেচার কমায় আনলে পরে রেজিস্ট্যান্স অনেক কমে যাবে, জিরো হয়ে যাবে। টেম্পারেচার কমাইলে কেন রেজিস্ট্যান্স জিরো হয় ফারহান? জি ভাইয়া। টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স কেন জিরোতে নেমে আসে? ভাইয়া কারেন্ট কারেন্ট নিয়ে কিছু এটা না? টেম্পারেচার কমাইলে পরে যে ল্যাটিস ভাইব্রেশনটা হইতো, জি জি ভাইয়া, রেজিস্ট্যান্স ওটা মানে কমে কি, যায়। যে ইলেকট্রন ফ্লো করতে সময় যে ইলেকট্রনের সাথে ওই ল্যাটিস ভাইব্রেশনের যে কলিশনটা হয় ওইটাই তো রেজিস্ট্যান্স। তো এখন যদি জি টেম্পারেচার ভাইয়া, এত হ্যাঁ। কমাই দেই যে যেন কি হয়, টেম্পারেচার এত কমাই দিলাম যেন পার্টিকেল গুলির সাথে আর ইলেকট্রনের কোনো কলিশনে করতে লাগলো না। তো তাহলে এখানের মধ্যে কি হবে, তখন রেজিস্ট্যান্স একদম জিরো হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স জিরো জিরো হয়ে হয়ে গেলে যাবে। তখন সে সুপার কন্ডাক্টর হবে। তো কিন্তু তাহলে এই যে এটা, রেজিস্ট্যান্স তো পুরা জিরো হয়ে যাবে? হ্যাঁ, পুরা জিরো হইলে তো তখন সুপার কন্ডাক্টর বলি। এই যে যেই টেম্পারেচারে রেজিস্ট্যান্স পুরা জিরো হয়ে যায় ওটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলতাম। এগুলো তো সব ইউনিট জি 2 এর। ভাইয়া। এখন জি জি এখানে ভাইয়া, মনে কাজটা আছে। কি? সো তাহলে কুলড টু ভেরি লো টেম্পারেচারস টু মেইনটেইন দেয়ার সুপার কন্ডাক্টিভিটি। এই যে লার্জ হ্যাড্রন কোলাইডারে কত টেম্পারেচারে রাখে? 1.9 কেলভিন। এইটা বলতে গেলে আমাদের সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে কোল্ডেস্ট টেম্পারেচার। এই জিনিসটা আমাদের একটু বইয়ের মধ্যে বলবে, কি বলবে দেখো, এই যে কত ভাইয়া? 1.9 কেলভিন মানে -271.1 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া জিরো কেলভিন না সবচেয়ে কম নাকি? ওই তো সোলার আচ্ছা। সিস্টেমের মধ্যে ও এটা হলো আচ্ছা আচ্ছা। সবচেয়ে কম টেম্পারেচার রিচ করছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, কি বলতেছে, যে 8 কিলোমিটার ডায়ামিটার নিয়ে এরকম একটা আন্ডার 100 মিটার নিচে, মাটির নিচে, এরকম সুইজারল্যান্ড এন্ড ফ্রান্সের নিচে এমন বিশাল একটা সিনক্রোট্রন তারা সেট আপ করছে। কি করবে এটা দিয়ে? at a total building cost of under 4 billion euros with staffs from around 111 nations involved in this building and operation. It is the largest experiment ever undertaken. When operating, its temperature is 1.9 Kelvin, making the LHC, that is the Large Hadron Collider, the coolest or the coldest place in the whole solar system, excluding colder experiment. যে colder experiment কি, যে absolute zero reach করার experiment, ওইটা বাদে এইটা হলো সবচেয়ে কম টেম্পারেচার। এখন এখানের মধ্যে স্ম্যাশিং এক্সপেরিমেন্ট বলতে কি বুঝাইতেছে, যে আমরা কি করি, আমরা হাই ম্যাস অর ম্যাসিভ পার্টিকেল, যে আর্টিফিশিয়াল যেসব এলিমেন্ট গুলি আছে না, আর্টিফিশিয়াল এইসব এলিমেন্ট গুলি বানানোর জন্য আমরা কি করি, আর্টিফিশিয়াল এইসব এলিমেন্ট বানানোর জন্য কিন্তু আমরা হাই এনার্জি পার্টিকেল নিয়ে কলিশন করি। কেমন কাজ হয়? The machine is designed to collide protons into each other at energies of 14 tera electron volt, traveling at 99.9999991% of the speed of light. So তার মানে বলতে গেলে একদম স্পিড অফ লাইটে কি করে, দুইটা প্রোটনকে বা দুইটা বিম অফ প্রোটনকে তারা কলিশন করায়। কি হয়? These conditions are like those in the universe 1 billionth of a second after Big Bang. যে বিগ ব্যাং এর
1/10⁹ সেকেন্ডের সময় যেমন টাইপের এক্সপ্লোশন বা যেমন টাইপের কলিশন হইতো ওরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতেছে। তো কি হয়, the LHC scientists are hoping that this will then produce particles and interactions not seen since Big Bang, যে বিগ ব্যাং এর সময় অনেক রকমের পার্টিকেল তো ক্রিয়েট হয়েছে, ম্যাটার এন্ড অ্যান্টি ম্যাটার সবই তো ক্রিয়েট হয়েছে, কিন্তু অ্যান্টি ম্যাটার তো আমরা দেখতে পাই না। অ্যান্টি ম্যাটার আমরা বলতে গেলে দেখি না, কেন? ম্যাটার আর অ্যান্টি ম্যাটার একসাথে মিলে তো অ্যানাইহিলেট করে ফেলার কথা, কিন্তু এত বেশি ম্যাটার আমরা পাইতেছি কিন্তু অ্যান্টি ম্যাটার এত কম। তো তাহলে অ্যান্টি ম্যাটার গুলি কেন পাই না? বিকজ অ্যান্টি ম্যাটার গুলা কি আনস্টেবল। তো ওইসব অ্যান্টি ম্যাটার এন্ড এইসব জিনিসগুলো ইনভেস্টিগেট করার জন্য কি করা হয়েছে, ওরকম বিগ ব্যাং এর মতো সিচুয়েশন তারা এখানের মধ্যে সেট আপ করতেছে। কি করবে তারা? In its first 3 years of operation, each collision had a total energy of up to 8 tera electron volt. Then 2015 কি করছে? Collisions were made at an energy of 13 tera electron volt, যে দিনে দিনে এনার্জি আরো বাড়াইতেছে। এত হাই এনার্জি দিয়ে কি করা যায়? Such high energies can probe the structure of nucleons themselves, যে প্রোটনের ভিতরে কি কি আছে এইটা পর্যন্ত স্টাডি করা যায়। তো তাহলে প্রোটন আর নিউট্রন কি দিয়ে বানানো? কোয়ার্ক দিয়ে বানানো না? প্রোটনের ভিতরে কোয়ার্ক আছে, নিউট্রনের ভিতরে কোয়ার্ক আছে। কোয়ার্ক আর লেপটন এইসব জিনিস নিয়ে তো আমরা পড়ছিলাম যে প্রোটনের ভিতরে কি আছে? আপ আপ আর ডাউন কোয়ার্ক। আর নিউট্রনের ভিতরে কি আছে? আপ ডাউন ডাউন এরকম কোয়ার্ক। সো তাহলে প্রোটনের ভিতরে যে আরো ছোট পার্টিকেল আছে এটা স্টাডি করার জন্য কি লাগতো? প্রোটনের থেকেও ছোট সাইজের বা প্রোটনের সমান ডায়ামিটারের এরকম ওয়েভলেন্থ ওলা কোন একটা ওয়েভ লাগতো। সো তাহলে এত ছোট ওয়েভলেন্থ বানানোর জন্য কি লাগবে ফারহান? যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু কি h/mv না? সো তাহলে প্রোটনকে স্টাডি করার জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কি হইতে হবে? প্রোটনের সাইজের সমান হওয়া লাগবে। তো প্রোটনের সাইজের সমান হওয়ানোর জন্য মোমেন্টাম কি করতে হবে? অনেক অনেক হাই হওয়া লাগবে না? সো এই হাই মোমেন্টাম তারা গেইন করে কিভাবে? এই পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, এটা হলো আমাদের লার্জ হ্যাড্রন কোলাইডারের এটা, এই যে এখানে এসে কলিশন গুলা কাজগুলা করে, কি করে ওগুলো আমরা দেখব। কি বলতেছে? At such high energies, the beams of protons moving in opposite directions around the 227-kilometer ring will cross each other's path 30 million times every second, resulting in 600 million collisions per second, যে প্রতি সেকেন্ডে এতগুলা কলিশন হবে। সো তাহলে এখানের মধ্যে 4টা ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট যেখানের মধ্যে কি এই লার্জ হ্যাড্রন কোলাইডার দিয়ে করা হয়েছে। কি কি জিনিস? প্রত্যেকটার এক একটা অ্যাক্রোনিম আছে, সিএমএস, এলএইচসিবি, অ্যাটলাস আর অ্যালিস। কি হয়েছে এই এক্সপেরিমেন্ট গুলাতে? Each of these experiments has an incredibly complex detector built around the accelerator, যে এখানের মধ্যে এই যে দেখো অ্যাটলাস, এলএইচসিবি, সিএমএস আর অ্যালিস। এখানের মধ্যে কি এই যে এখানে পার্টিকেল গুলা যে কলিশন করতেছে, ইন্টারঅ্যাকশনের জন্য নতুন পার্টিকেল ক্রিয়েট হবে না? এই যে নিউ পার্টিকেল গুলি ক্রিয়েট হইলে তাদেরকে কি করা দরকার? স্টাডি করা দরকার নাকি? নিউ পার্টিকেল যে তৈরি হইতেছে তাদেরকে স্টাডি করার জন্য কি লাগবে? পার্টিকেল ডিটেক্টর লাগবে না? তো তাহলে এখানে অনেক সফিস্টিকেটেড পার্টিকেল ডিটেক্টর সেট করে রাখছে তারা। এই যে incredibly complex particle detector built around the accelerator, and one of the beam crossing points is at the center of each detector. So তাহলে প্রত্যেকটা ডিটেক্টরের মাঝে দিয়ে কি করতেছে? কলিশন গুলো হইতেছে। তো তাহলে কি বললো? Each one is designed to detect particular products from the collision. কেমন জিনিস? Each is searching in different ways for specific undiscovered but theoretical particles, যে আমরা প্রেডিক্ট করে রাখছি আগে থেকে যে এমন এমন টাইপের পার্টিকেল এক্সিস্ট করা উচিত। ঠিক আছে? যে সায়েন্টিস্টরা ব্যাক ক্যালকুলেশন করে তারা কি করছে, যে তারা ব্যাক ক্যালকুলেশন করে তারা এমন টাইপের একটা কনক্লুশন আসছে যে কি বিগ ব্যাং এর সময় এমন এমন কতগুলি পার্টিকেল এক্সিস্ট করার কথা, বাট ওই পার্টিকেল গুলো আমরা ইউনিভার্সের আর কোথাও পাচ্ছি না। কেন পাচ্ছি না? বিকজ তারা অনেক তাড়াতাড়ি
ডিকে হয়ে শেষ হয়ে গেছে। তো ওইরকম পার্টিকেল কি আমরা এক্সপেরিমেন্ট দিয়ে ক্রিয়েট করতে পারি নাকি না, ওইটা তারা টেস্ট করার জন্য কি করতেছে, ডিটেক্টর গুলি দিয়ে সুন্দর মতো ডিটেক্ট করার ট্রাই করতেছে। কি করে, ডিটেক্টর গুলোর মধ্যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, যেগুলা পার্টিকেলের মুভমেন্টটা নোটিস করতে পারবে। যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে গেলে কি হবে, এরকম সার্কুলার পাথে ঘুরবে না, তো তখন রেডিয়াসটা ইউজ করে মোমেন্টাম রিলেটেড আইডিয়া পাবে। এমন জিনিস কি হয় দেখি, the detectors include strong magnetic fields and will detect and show the movement of particles through the space that the detector occupies. কি হয়, mass energy, যেটা বলছিলাম যে mass and energy together is a conservation law. So mass energy and momentum are always conserved in particle interaction together with charge. So তাহলে charge always remains conserved, mass energy always remain conserved, and momentum always remain conserved. So তাহলে কি, this means that the records of particle tracks can be interpreted to identify the particles in the detector and any reactions that happen. So তাহলে mass energy total as a whole must be conserved, and charge or total charge before and after a reaction must also be conserved. So তাহলে এই সবগুলো ব্যাপার কনসিডারেশনে নিয়ে দেন ফাইনালি কি করা হয়, তারা ক্যালকুলেশন করে বের করে যে কোনটার মধ্যে আর কোন কলিশনের মধ্যে কেমন টাইপের নতুন পার্টিকেল ক্রিয়েট হইতেছে, যদি ক্রিয়েট হয়ে থাকে আর কি, তখন তারা বের করার ট্রাই করে। সো এখন ফার্স্টে সিএমএস এর ফুল ফর্ম হলো কম্প্যাক্ট মুওন সলিনয়েড। এটার মানে কি, one of the two beams that jointly announced discovery of the Higgs boson in July 2012 was the CMS experiment. If the LHC achieves further exciting discoveries, they may come from this detector. যে এই ডিটেক্টরটা সবচেয়ে বড় একটা পার্টিকেল আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্টিকেল ডিসকভার করছে জুলাই 2012 এ। কোন জিনিস, হিগস বোসন। এই হিগস বোসনটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে জিনিসটা কি করে, এটা মনে করা হয় যে হিগস বোসন ইজ দ্য থিং দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য পার্টিকেলস টু হ্যাভ দেয়ার ম্যাস। যে কোনো কিছুর যে ম্যাস আছে that is actually held responsible for the Higgs boson. কেমন জিনিস ওটা আমরা দেখি। There are several hypotheses in different areas of theoretical physics that may get confirmation evidence from the LHC. কেমন, some of these sound strange. For example, it is hoped that the CMS will observe mini black holes, dark matter, supersymmetric particles and gravitons. So তাহলে তারা এই যে সায়েন্টিস্টরা তো এই যে এত বিলিয়ন অফ ইউরো খরচ করে যে পার্টিকেল অ্যাসেলারেটর বানাইছে, এটা তো শুধু শুধু তারা খেলনা বানায় নাই যে মজা করতে বানাইছে। তারা এখানের মধ্যে কি, তাদের আগে থেকে একটা ভিশন আছে যে আমরা এক্সপেক্ট করি যে এরকম কন্ডিশন ফুলফিল করতে পারলে এমন টাইপের জিনিস অবজার্ভ করা পসিবল। সো তাহলে তারা এরকম অবজারভেশন করতে পারার জন্যই বা এমন জিনিস অবজার্ভ করার জন্যই এরকম পার্টিকেল অ্যাসেলারেটর বানাইছে, যেখানে কি তারা মিনি সাইজের ব্ল্যাক হোল অর মিনিয়েচার ব্ল্যাক হোল ক্রিয়েট করতে পারবে, ডার্ক ম্যাটার ক্রিয়েট করতে পারবে, সুপার সিমেট্রিক পার্টিকেল এন্ড গ্র্যাভিটনস। গ্র্যাভিটন হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যারিয়ার। আমরা ফোটন যেরকম বলি না ফারহান, ফোটন কি, ফোটন হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার। সো এরকম গ্র্যাভিটন হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের এনার্জি ক্যারিয়ার, এমন টাইপের। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, the CMS is set up with different detecting chambers for different types of particle and has 100 million individual detector. কি করা হয়, these are in a 3D barrel containing as much iron as the Eiffel Tower in Paris. যে আইফেল টাওয়ার যতগুলো আয়রন দিয়ে বানানো আর যত অ্যামাউন্ট অফ আয়রন দিয়ে বানানো, তত অ্যামাউন্ট অফ আয়রন জাস্ট একটা ছোট একটা ব্যারেলের মধ্যে আছে। এত কম্প্যাক্ট একটা ডিটেক্টর, যেটা দিয়ে তারা কি করবে, এরকম ডিটেকশনে কাজ করবে। কি করা হয়, the charges and masses of particles are calculated by monitoring the tracks of the particle. যেগুলো আমরা দেখছিলাম না যে পার্টিকেল ট্র্যাকের মধ্যে, যে পার্টিকেলের এরকম ট্র্যাক দেখে আমরা তাদের কি করতে পারি, রেডিয়াস ইজ ইকুয়াল টু mv বাই bq। তো এখানে থেকে মোমেন্টাম রিলেটেড আইডিয়া পাই, চার্জ রিলেটেড আইডিয়া পাই। সো এমন টাইপের কাজ তারা করে, যে কি করে, তারা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তাকে একটা সার্কুলার পাথে ঘুরায়, সার্কুলার পাথে ঘুরাইলে পরে রেডিয়াস কত, রেডিয়াসটা বের করে। তো রেডিয়াসটা বের করার পর দেন রেডিয়াসের সাথে তখন তারা মোমেন্টাম
চার্জ, এইসব জিনিস তারা কম্পেয়ার করে। তো এখন এখানে কি বলতেছে, the energies and momenta can also be measured and they must always be conserved. So তাহলে টোটাল মোমেন্টাম এন্ড টোটাল ম্যাস এনার্জি বিফোর এন্ড আফটার কনজার্ভ থাকবে। তো এইসব ব্যাপারগুলো মাথায় রেখে তারা কি করে, ক্যালকুলেশন গুলি করে যে নতুন কোন পার্টিকেল ক্রিয়েট হইলো নাকি না। কি করা হয়, this conservation means that all this information analyzed together can identify all particles and reactions in each collision, যে প্রত্যেকটা কলিশনে ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ পার্টিকেল এরকম ক্রিয়েট হইতেছে, কিন্তু তারা প্রত্যেকটা পার্টিকেলকে ইন্ডিভিজুয়ালি কি করতে পারে, স্টাডি করতে পারে, এমন টাইপের ব্যাপার। তো এইটা হলো একটা কলিশন সাইট, যে সিএমএস, কম্প্যাক্ট মুওন সলেনয়েড। এরকম আরো তিনটা আছে, কি কি, একটা হলো দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার বিউটি এক্সপেরিমেন্ট, LHCb। তো এইখানের মধ্যে কি করা হয় এই জিনিসটা আমরা দেখি। This detector looks out for decays of both bottom quark, sometimes called beauty, যে আপ ডাউন চার্ম স্ট্রেঞ্জ টপ বটম, এমন পড়ছিলাম না, আপ ডাউন চার্ম স্ট্রেঞ্জ টপ বটম। বটম কোয়ার্ককে মাঝে মাঝে বিউটি কোয়ার্কও বলা হয়। তো এখন এই বিউটি কোয়ার্ক কি করে, সে আনস্টেবল, তো তাহলে সে ডিকে করে। আর and the charm quark by looking for mesons containing these. So তাহলে চার্ম কোয়ার্কটা কি করে, চার্ম কোয়ার্ক দিয়ে বানানো কোন মেজন যদি থাকে, আমরা তো দুইটা জিনিস করছিলাম, যে একটা ব্যারিয়ন আর একটা হলো মেজন, সরি ব্যারিয়ন কাদেরকে বলতাম, তিনটা কোয়ার্ক বা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো, তাদেরকে আমরা বলি ব্যারিয়ন। আর একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক, একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো এমন পার্টিকেলকে আমরা বলি মেজন। সো তাহলে একটা চার্ম কোয়ার্ক আর একটা অ্যান্টি চার্ম কোয়ার্ক এরকম কোনো কিছু দিয়ে বানানো হলে ওইটাকে আমরা কি বলবো, চার্ম দিয়ে বানানো এমন একটা মেজন। এই যে চার্ম কোয়ার্ক বাই লুকিং ফর মেজনস কন্টেইনিং দিস। সো তাহলে এটা কি, this is to work out why our universe contains mostly matter and very little antimatter। এই যে যেটা তোমাদের সবার কোয়েশ্চেন ছিল, যে ম্যাটার এত বেশি আমরা দেখি কিন্তু অ্যান্টিম্যাটার দেখি না, কেন? বিকজ অ্যান্টিম্যাটার হলো বেশিরভাগই আনস্টেবল, তো তাহলে তারা অনেক তাড়াতাড়ি কি করে, ডিকে করে শেষ হয়ে যায়। ঠিক আছে, থিওরিটিক্যালি তো দোনোটা সেম অ্যামাউন্টে এক্সিস্ট করা উচিত, যতগুলা ম্যাটার ততগুলা অ্যান্টিম্যাটার এক্সিস্ট করা উচিত, কিন্তু ম্যাটার বেশি পাই কিন্তু অ্যান্টিম্যাটার কম পাই, কেন? বিকজ অ্যান্টিম্যাটার হলো আনস্টেবল। তো এই জিনিসটাই স্টাডি করার জন্য কি করা হয়, এই লার্জ হ্যাড্রন কোলাইডার বিউটি এক্সপেরিমেন্টটা করা হয়, যে তারা ডিকে রেট গুলা দেখে, ম্যাটারের ডিকে রেট কেমন আর অ্যান্টিম্যাটারের ডিকে রেট কেমন, এমন টাইপের। ঠিক আছে, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিট বাকি আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ভাইয়া হ্যাপি বার্থডে, কেমন আছো ভাইয়া? থ্যাংক ইউ, আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া তোমাকে উইশ করছি, দেখছো? আমিও উইশ করছি গ্রুপের মধ্যেই। হ্যাঁ দেখছি, রিপ্লাই দিছে এখানে। আচ্ছা এরপরে আমরা দেখি যে লার্জ হ্যাড্রন কোলাইডারের মধ্যে আরো একটা রিঅ্যাকশন চেম্বার, যে লার্জ আয়ন কোলাইডার এক্সপেরিমেন্ট। তো তাহলে লার্জ আয়ন কোলাইডার এক্সপেরিমেন্ট, সো এ লার্জ আয়ন কোলাইডার এক্সপেরিমেন্ট অ্যালিস। কি করা হয় এখানের মধ্যে, although Alice initially observed the proton-proton collisions that the LHC started with, this detector is particularly intended to study the collisions of heavy ions. Heavy ion bolte such as lead accelerated to almost the speed of light. So তাহলে lead যার নাকি পার্টিকেল সাইজটা তো অন্য প্রোটন নিউট্রন এসবের থেকে তো বড়, এটা তো ফুল সাইজড একটা অ্যাটম বা লেডের একটা আয়ন ক্রিয়েট করে তাকে অ্যাসেলারেট করা হয়েছে। তো তাহলে লেডকে লাইটের স্পিডের কাছে নিয়ে গেলে পরে কেমন হয় ব্যাপারটা, ওই সব জিনিস তারা স্টাডি করতেছে। কেমন, দিস কলিশন স্টার্টেড ইন দ্য সেকেন্ড ফেজ অফ এলএচসি অপারেশন। কি করা হয়, and it is hoped that they will create quark gluon plasma। এখানের মধ্যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, এখানের মধ্যে গ্লুয়ন ব্যাপারটা কি, গ্লুয়ন হলো আরেকটা এনার্জি ক্যারিয়ার। গ্লুয়নটা কি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স,
স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ট্রান্সফারিং এজেন্ট হিসেবে কাজ করে, যে এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা ফোর্স আছে না, ফান্ডামেন্টাল ফোর্স কয়টা টোটাল ফারহান? টোটাল আমাদের জি ভাইয়া, ফান্ডামেন্টাল ফোর্স কয়টা? ফান্ডামেন্টাল ফোর্স অনেকগুলাই তো। নিউক্লিয়ার ফোর্স, পরে হ্যাঁ এই যে ইলেকট্রিক্যাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন তো ইলেকট্রোম্যাগনেটিক এর মধ্যে, তোমাদের তো আসলে এগুলা পড়ায় তো কোনো লাভ হয় না, তোমরা তো সব ভুলে খায়া থাকো। নিউক্লিয়ার ফোর্সের মধ্যে দুইটা, কি কি? উইক আর স্ট্রং। ও হ্যাঁ, এই চারটাই হলো আমাদের টোটাল ফোর্স। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করা হলো গ্র্যাভিটরন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করা হলো ফোটন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করা হলো গ্লুয়ন, আর উইক নিউক্লিয়ার ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করা হলো জেড নামের এই পার্টিকেল, এটার নাম আমাদের নিচের টেবিলে আছে, এটা আমরা দেখবো। তো এখন এখানের মধ্যে গ্লুয়নের কাজটা কি, যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, যে কোয়ার্ক সে এরকম ইয়ের এনার্জি ক্যারিয়ার, কি বলে, নিউক্লিয়ার স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এনার্জি ক্যারিয়ারের সাথে মিলে ওরকম একটা প্লাজমা স্টেট ফর্ম করে, যেটা কি which has been predicted by quantum mechanics theory. সো এইসব জিনিস নিয়ে আমরা এখন পড়বো না, বিকজ কোয়ান্টাম ফিজিক্স আমাদের এখানের মধ্যে পুরোপুরি নাই। দেন ফাইনালি লাস্ট, অ্যাটলাস। এটার কাজ কি? The Atlas detector is 45 meter long and 25 meter high. It was the other experiment to provide experimental data verifying a new particle that is likely to be Higgs boson. কেমন? Among its potential further discoveries to come are extra dimensions of space, microscopic black holes, and evidence for dark matter particles in the universe. So তাহলে এখানের মধ্যে এইসব জিনিসগুলা স্টাডি করার জন্য এমন ডিটেক্টর লাগানো আছে। Originally Atlas এর কাজটা কি? was an acronym for a toroidal LHC apparatus, but this has now been dropped and it is simply the name of the experiment, যে অ্যাটলাস। তো এখন একটা পার্টিকেল ডিটেক্টরের কি করতে পারা উচিত, একটা পার্টিকেল ডিটেক্টরের কি কি করতে পারা উচিত, যে এতগুলা যে পার্টিকেল ডিটেক্টর লাগানো আছে, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেল ডিটেক্টর লাগানো, তো তাহলে তাদেরকে দিয়ে আমরা কি চাই? In developing the LHC experiments, the scientists had to work out what they needed the detectors to be able to do. যে তারা ডিটেক্টর গুলি বানানোর আগে তো তাদের মেইনলি জানতে হবে যে ডিটেক্টর গুলা দিয়ে আসলে কি ডিটেক্ট করতে চায়, এন্ড ওইটা ডিটেক্ট করার জন্য ডিটেক্টরদের মধ্যে কি কি থাকতে হবে, তাই না? সো তাহলে the following 9 points are listed on the Atlas website and their aims. কি কি? নাম্বার 1 হলো measure the directions, momentum and the sign of the charged particle. সো তাহলে কোন দিকে মুভ করতেছে, মোমেন্টামের ভ্যালু কত, এন্ড যে পার্টিকেল মুভ করতেছে পার্টিকেলের চার্জের সাইন পজিটিভ নাকি নেগেটিভ ওইটা। এরপর কি করতে পারতে হবে? মেজার দ্য এনার্জি ক্যারিড বাই ইলেকট্রনস এন্ড ফোটনস ইন ইচ ডিরেকশন ফ্রম দ্য কলিশন। সো তাহলে ইলেকট্রন আর ফোটন তারা যে এরকম কলিশন করবে বা তাদের মধ্যে যে এনার্জির ইন্টারঅ্যাকশন হবে, এনার্জির অ্যামাউন্ট কত এন্ড কোন ডিরেকশনে থেকে তারা আসতেছে, ওইসব জিনিসগুলো মেজার করতে পারতে হবে। এরপর কি করতে পারতে হবে? মেজার দ্য এনার্জি ক্যারিড বাই হেড্রন। হেড্রন মানে কি? এনিথিং মেড আপ অফ কোয়ার্কস। হেড্রনস কাদেরকে বলি? যে কোনো কিছু যেটা কোয়ার্ক দিয়ে বানানো তাদেরকে আমরা হেড্রন বলি। সো তাহলে এনিথিং মেড আপ অফ কোয়ার্কস, যে কোনো কিছু যেটা কোয়ার্ক দিয়ে বানানো ওইটাকে আমরা হেড্রন বলি। হেড্রন হলো দুই টাইপের, ব্যারিয়ন আর মেজন। ব্যারিয়ন হলো 3টা কোয়ার্ক দিয়ে বানানো, আর মেজন হলো একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো, এরকম। এরপরে নাম্বার 4, আইডেন্টিফাই হুইচ চার্জড পার্টিকেল ফ্রম দ্য কলিশন আর ইলেকট্রন। সো তাহলে কলিশনের পরে
কোন ইলেকট্রন তৈরি হয়েছে নাকি না, তৈরি যদি হয়ে থাকে কোন পার্টিকেল গুলা ইলেকট্রন, ওই ইলেকট্রন গুলাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে পারতে হবে। এরপরে আইডেন্টিফাই হুইচ চার্জড পার্টিকেল ফ্রম দ্য কলিশন আর মুঅনস। মুঅন কারা? এরা হলো আরেকটা লেপটনের আন্ডারে পড়ে, যে আমরা লেপটনের গ্রুপ পড়ছিলাম না, ইলেকট্রনস, মুঅনস আর টাও। তো তাহলে ইলেকট্রন, মুঅন, টাও আর ইলেকট্রন নিউট্রিনো, মুঅন নিউট্রিনো এন্ড টাও নিউট্রিনো, এইসব পার্টিকেল গুলো আমরা লেপটনের গ্রুপের আন্ডারে পড়ছিলাম। এরপরে 6 নম্বরে কি বলতেছে, আইডেন্টিফাই whether some of the charged particle originate at points few millimeters from the collision rather than at the collision point itself। যে এখানে কি বলতেছে যে পার্টিকেল গুলা কি কলিশনের থ্রুতে ক্রিয়েট হইতেছে নাকি পার্টিকেল ডিকে হয়ে নতুন পার্টিকেল ফর্ম করতেছে, এমন। এই যে signaling a particles decay a few millimeters from the collision point, যে কোলাইড করার আগেই যে একটা পার্টিকেল এরকম আসতেছে, দেন কোলাইড করার আগে সে দুইটা পার্টিকেল এরকম স্প্লিট হয়ে গেছে, এমন হয়েছে, নাকি সে এসে অন্য একটা পার্টিকেলের সাথে কলিশন করলো, দেন কলিশন করে দুইটা পার্টিকেল ক্রিয়েট করলো। এই জিনিসটা তার বুঝতে পারতে হবে যে ইফ দ্য পার্টিকেলস ক্রিয়েটেড আর থ্রু আ কলিশন অর থ্রু ডিকে, ঠিক আছে, কলিশন হয়ে ক্রিয়েট হয়েছে নাকি ডিকে হয়ে ক্রিয়েট হয়েছে, ওই জিনিসটা যে ডিকে থেকে ক্রিয়েট হইতেছে নাকি কলিশন থেকে ক্রিয়েট হইতেছে, এরকম। এরপরে কি জিনিস 7 নম্বরে, ইনফার থ্রু মোমেন্টাম কনজারভেশন, যে মোমেন্টাম কনজারভেশন ইউজ করে আমরা কি করতে পারি, এটা আমরা একটা কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনের মধ্যে দেখবো যে নিউট্রাল পার্টিকেলের প্রেজেন্স এখানের মধ্যে বের করা যায়, যে নিউট্রাল পার্টিকেলকে কেন ডিটেক্টর থেকে ইজিলি বের করা যায় না। আরেফিন, নিউট্রাল পার্টিকেলকে পার্টিকেল ডিটেক্টর থেকে ইজিলি বের করা যায় না কেন? কারণ কোনো চার্জ নাই দেখে। হ্যাঁ, কোনো চার্জ নাই দেখে কি হয়, কোনো চার্জ নাই দেখে তারা পার্টিকেল ডিটেক্টরে কোনো ট্র্যাক রেখে যায় না, ঠিক আছে। তো কোনো ট্র্যাক যদি রেখে না যায় তো তাহলে তাদেরকে বের করা টাফ, সো তখন মোমেন্টাম কনজারভেশন ইউজ করে তাদেরকে বের করতে পারতে হয়, এরকম। যে এই কোয়েশ্চেনটা এটার সাথে রিলেটেড, এখানের এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে না, এখানের মধ্যে নাই, কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমরা পাবা এটা। এরপরে 8 নাম্বার কাজ কি করতে পারতে হবে, have the capability to process the above information fast enough to permit flagging about 10 to 100 potentially interesting events per second out of the billions of collisions per second that occur and recording the measured information। so তাহলে নরমালি যেসব পার্টিকেল ক্রিয়েট হয় ওগুলা নিয়ে যেন আমাদের মাথা ঘামাইতে না হয়, ওগুলাকে পার্টিকেল ডিটেক্টর যেন নিজে থেকে স্টাডি করে ফেলতে পারে, আমাদের জন্য কি রেখে দিবে, ইন্টারেস্টিং নতুন কোন পার্টিকেল বা নতুন কোন চার্জওয়ালা কোনো কিছু ক্রিয়েট হইছে নাকি না, ওই জিনিসগুলা যেন আমাদেরকে রেজাল্ট হিসেবে দেয়, তাহলে যেন আমরা কি করতে পারি, ওই রেজাল্ট গুলা নিয়ে স্টাডি করতে পারি। এরকম বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেল যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিজেদের স্টাডি করতে হয় তো তাহলে তো আমরা স্টাডি করে শেষ করতে পারবো না। তো তাহলে এর জন্য আমাদের কি দরকার, এর জন্য আমাদের ডিটেক্টরে নিজেরই এরকম স্টাডি করে ফেলতে পারতে হবে, জাস্ট আমাদের জন্য কি ইন্টারেস্টিং যদি কোনো এরকম নতুন পার্টিকেল ক্রিয়েট হয়ে থাকে ওগুলাকে আমাদেরকে স্টাডি করার জন্য প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। দেন ফাইনালি নাম্বার 9, the detector must also be capable of long and reliable operation in a very hostile radiation environment, যে ওখানের মধ্যে পার্টিকেল গুলো যে ডিকে করবে এইসব করবে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তারা তো অনেকে যে পার্টিকেল গুলো ডিকে করলে তারা কি আয়োনাইজিং রেডিয়েশন এর এইসব জিনিস এমিট করবে না, সো তাহলে ওইসব জিনিস যেন ডিটেক্টরটাকে এফেক্ট করতে না পারে, যে ওটা যেন ড্যামেজ না হয়ে যায়, এমন টাইপের ব্যাপার। তো এখন বলতেছে কি একটা জিনিস, when it is running the large hadron collider contains half of the helium on earth, যে টোটাল আর্থে যত হিলিয়াম আছে half of the helium is present within the large hadron collider।
এখন ডেটা অ্যানালাইসিস, যে আমরা এই যে ডিটেক্টর কি কি করতে পারতে হবে এটা তো আমরা দেখলাম। সো তাহলে সে পার সেকেন্ডে কিন্তু ইনসেন অ্যামাউন্ট অফ ডেটা সে ডেভেলপ করে, কিন্তু এত ডেটা তো আমাদের স্টোর করলে আমাদের শুধু শুধু কম্পিউটিং পাওয়ার নষ্ট হবে। ঠিক আছে, তো এটার জন্য কি করা হয়? ভাই নেট চলে গেছিল। ঠিক আছে, সমস্যা নাই। তো এখন ইন প্ল্যানিং সার্ন estimated the Large Hadron Collider would produce approximately 10% of the data produced through all human activities through the world. So তাহলে আমরা যে এত ইন্টারনেট ইউজ করি, এত এত যে ডেটা ইউজ করি, সব হিউম্যান মিলে টোটাল যে ডেটা প্রডিউস করে বা টোটাল যে ডেটা ইউজ করে এর 10% অফ দ্য ডেটা কি হবে? এলএচসি প্রডিউস করবে প্রতি এক্সপেরিমেন্টে। যে এখানে in 2017 the CERN data had stored 200 petabytes of data. পেটা মানে কত? 10 to the power 15। ঠিক আছে, পেটা মানে হলো 10 to the power 15। সো তাহলে 200 পেটাবাইটস, সো তাহলে 2 into 10 to the power 17 বাইটস। তো এই যে 2 into 10 to the power 17 বাইটস। তো কি বলতেছে? To analyze the data from the complex detectors, a system of computer analysis called the GRID was developed. তো গ্রিড কি করবে? সে এখানের মধ্যে ইম্পর্টেন্ট ডেটা গুলাকে শুধু নিবে, বাকিগুলাকে সে নিবে না, এমন টাইপের যে this enables thousands of computers across the world to be linked together via the internet in order that their combined computing power can be used to study the experimental results and search out any which indicative the new discoveries as it is hoped the LHC will produce. So তাহলে এখানে এত হাজার হাজার কম্পিউটারের কম্পিউটিং পাওয়ার একসাথে লিংক করে দেন ওগুলাকে স্টাডি করা হয়। কি হয়? Of every 10 billion collision results, only about 10 to 100 are interesting reactions. তো তাহলে the ones that show things that we already know need to be quickly filtered out of the data. So তাহলে যেগুলো আমরা অলরেডি জানি যে আনইন্টারেস্টিং অর ওল্ড ডেটা, ওইসব জিনিসগুলোকে কি করা হবে? ফিল্টার আউট করে বের করে দেওয়া হবে। আর না হলে প্রত্যেকটাকে স্টাডি করার জন্য আমাদের অনেক বেশি কম্পিউটিং পাওয়ার নষ্ট হবে। তো এই যে যেটা বলতেছে যে so that computing power is not wasted. বুঝতে পারছো? তো এইটা হলো বেসিক্যালি আমাদের লার্জ হ্যাড্রন কোলাইডারের মেইন কাজ। তো এটা হলো হিউজ সাইজের একটা পার্টিকেল অ্যাসেলারেটর, যেটা এই যে হিউম্যান কাইন্ড আর্থের মধ্যে সবচেয়ে বড় মেশিন যেটা ক্রিয়েট করছে, এটার নামই হলো লার্জ হ্যাড্রন কোলাইডার। এর থেকে বড় কোনো মেশিন নাই কারেন্টলি, সামনে বানাইতে পারে, ওটা অন্য কথা। সো এটা দিয়ে কি করা হয়? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রেডিক্টেড পার্টিকেল যে প্রেডিকশন করা হয়েছে যে এগুলো এক্সিস্ট করা উচিত, কিন্তু এখন পর্যন্ত কি করা হয় নাই, তাদেরকে ডিসকভার করতে পারে নাই। তো এগুলোকে ডিসকভার করার জন্য কি করা হয়েছে? এত হিউজ সাইজের একটা পার্টিকেল অ্যাসেলারেটর বানানো হয়েছে। আচ্ছা, সো এখন এই পার্টিকেল জু এর মধ্যে এইসব পার্টিকেল গুলা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি যে কোন পার্টিকেলের ইয়ে কেমন। এই যে এখন পার্টিকেল জু এর মধ্যে এই পার্টটুকু আমাদের বাকি 7C, পার্টিকেলস এন্ড ফোর্সেস। যে এখানের মধ্যে এইটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটার এক্সচেঞ্জ পার্টিকেলটা কি, অর এক্সচেঞ্জ বোসনটা কি? ফোটন। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটার এক্সচেঞ্জ বোসনটা কি? গ্লুয়ন। গ্র্যাভিটেশনাল ফোর্স, এটার এক্সচেঞ্জ পার্টিকেলটা কি? গ্র্যাভিটন। আর উইক নিউক্লিয়ার ফোর্স, এটার জন্য এক্সচেঞ্জ বোসন হলো ডব্লিউ আর জেড বোসন। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো এখন এখানের মধ্যে আমাদের কতগুলি, এইগুলা হলো আমাদের এক্সট্রা কন্টেন্ট, যেগুলো আমাদের কি সিলেবাসে নাই। আমাদের জাস্ট কাকে নিয়ে জানতে হবে? ফোটনের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে জানতে হবে, যে ফোটন কি, ফোটনের এনার্জির ফর্মুলা কি, ইজ ইকুয়াল টু এইচএফ। এইগুলা তো আমরা ইউনিট 2 তেই অলরেডি পড়ছিলাম। সো এই জিনিসগুলা নিয়ে জানতে হবে, বাকি বোসন গুলা নিয়ে আমাদের জানার দরকার নাই। ওকে, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে বোসন নামটা যে আসছে, এই বোসন নামটা একজন বাঙালির নামে দেওয়া হয়েছে। তোমরা জানো ওর নাম কি?
ভাইয়া নাম তো বোজনই হবে না? না, তার নামের রেসপেক্টে, তার নাম ছিল বোজ, সামথিং বোজ। কি কি বোজ? চন্দ্র বোস, কি জানি চন্দ্র বোস জানি। সত্যেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে? সত্যেন্দ্রনাথ বোস সেই এই বোজন পার্টিকেল নিয়ে এরকম স্টাডি করছে, দেন তার নামের রেসপেক্টে বোস থেকে বোজন নাম দেওয়া হয়েছে, বুঝছো? ভাইয়া বাঙালি বলতে কি বাংলাদেশি? হ্যাঁ, ও পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আগে ঢাকা ইউনিভার্সিটির লেভেল এরকমই ছিল। ও 1940s এর দিকে সায়েন্টিস্ট হিসেবে ছিল। ওর আইনস্টাইনের সাথে আরেকটা কাজ আছে, এই জিনিসটা ইন্টারনেটে সার্চ করলেও পাবা, বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ও দেখি ভাইয়া মোয়ামেনের মতো বুদ্ধিমান অনেক। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো সার্চ দিলে অনেক কিছু দেখতে পাবা যে সত্যেন্দ্রনাথ বোস কি কি করছে। আমরা তো আরেকজনকে চিনি, জগদীশ চন্দ্র বোস। সে কি করছে? বসু না? ওই তো বসু হইলো, এটা বাংলায় বলি, ইংলিশে এটাকে বোস বলা হয়, ঠিক আছে? বাংলায় আমরা বসু বলি। ওই যে ইউবরাজ সিং, ইংলিশে বলা হয় ইউবরাজ, কিন্তু বাংলাদেশি পেপারে কি লিখে? যুবরাজ লিখে না? গাছের প্রাণ আছে দেখে তার জন্য নাম হয়েছে না? হ্যাঁ, এই জগদীশ চন্দ্র বসু আর জগদীশ চন্দ্র বোস, সে কি বের করছে যে প্ল্যান্টস অলসো হ্যাভ গাছ- লাইফ, এই জিনিসটা। এন্ড অ্যাকচুয়ালি মার্কনি যাকে নাকি ক্রেডিট দেওয়া হয় যে সে রেডিও আবিষ্কার করছে, কিন্তু অ্যাকচুয়ালি জগদীশ চন্দ্র বসু এটা আগে বের করে রাখছিল, সে তখনো পাবলিশ করে নাই, এরকম, বুঝছো? এগুলা অনেক বড় একটা কন্ট্রোভার্সি আছে যে অ্যাকচুয়ালি কে বের করছে, এমন টাইপের। জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস, এমন অনেকজনই আছে, অনেক কিছু এমন বড় বড় জিনিস ডিসকভার করছে। দেন কি বলে, অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে যে ব্ল্যাক হোল কখন ক্রিয়েট হবে, নিউট্রন স্টার কখন ক্রিয়েট হবে, ওখানে আমাদের একটা লিমিট আছে, ওইটাও একজন ইন্ডিয়ানের নামে, বলা হয় চন্দ্রশেখর লিমিট, ঠিক আছে? চন্দ্রশেখর। এরকম অনেকগুলা জায়গাতেই সাউথ এশিয়ার এমন সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন আছে। এখন এই পার্টিকেল রিঅ্যাকশন, তোমাদের যে কাজটা থাকবে, পার্টিকেল রিঅ্যাকশন গুলি নিজেদের ওরকম স্টাডি করে দেন বের করা। ফার্স্ট অফ অল এই পার্টিকেল রিঅ্যাকশন গুলা, এগুলা জিনিস আমরা বলছিলাম যে ফ্লেভারস অর কালার্স অফ কোয়ার্ক, যে এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস কি থাকতে হবে, চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপটন নাম্বার, প্রত্যেকটা জিনিস এরকম আমাদের কনজার্ভ থাকতে হবে। যদি একটা জিনিসও কনজারভেশন থেকে নষ্ট হয়ে যায়, তো তাইলে পরে ওই রিঅ্যাকশনটা আমাদের লজিক্যালি কি করতে পারবে না, আন্ডারগো করতে পারবে না, ঠিক আছে? তেমন টাইপের ব্যাপার। সেখানের মধ্যে কোন জিনিসগুলা কি হয়, এই ব্যাপারগুলো তোমরা দেখে রাখবা। এগুলা নিয়ে আমরা এই ফ্রাইডেতে ইনশাল্লাহ, এই ফ্রাইডের ক্লাস মিস যাবে না, এই ফ্রাইডেতে আমরা এগুলা জিনিস নিয়ে, যে চেক পয়েন্ট কোয়েশ্চেন, এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন অফ পার্টিকেল ফিজিক্স, এগুলা শেষ করে দেন এটার ওভারভিউ দিয়ে পার্টিকেল ফিজিক্সটা ক্লোজ করব। বুঝতে পারছো? সো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করব আর কি, ঠিক আছে? ওকে ভাইয়া। জি ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।